চিনি একদম দিস নাই, চিনি কি দিস নাই? না না কিছু अस्सलाम वालेकुम सर। ভালো আছে আপনারা? আসসালামু আলাইকুম। जी सर केमन আছেন? হ্যাঁ আমার পরে তো শেষ করে একটু বলতে যে সিমটা কোন সিমে দিচ্ছে, সেই সিমে বিকাশ ওয়ালা সেই সিমে দিচ্ছিস না অন্য জায়গায় বুঝলে তাহলে কোনটা কোনটা দিচ্ছিস? কি অবস্থা, ভালো আছেন সবাই? जी सर। আপনারা কতজন স্টুডেন্ট ক্লাস করেন? এই 2-3 জন না আরো বেশি করেন? গত ক্লাসে 9 জন ছিলাম। 9 জন ছিল তাই না? জানে সবাই ক্লাস হবে আজকে? হ্যাঁ স্যার জানিয়ে দিয়েছি কালকে রাতে। ক্লাসগুলো জানায় না, আবার ক্লাস হবে কিনা এগুলো গ্রুপে পোস্ট দিয়ে দিবেন সুন্দর করে। নেটওয়ার্কের বাইরে থাকে তো। তখন আপনি ইয়া করিয়েন, ওই যারা যারা জয়েন করতেছে না এদের রোলগুলো একটু আমাকে দিবেন পরে, হ্যাঁ ক্লাস শেষের পরে সম্পূর্ণ। ওকে স্যার। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটু ওয়েট করি তাই না, অনেকে বোধহয় আসতেছে। অনেকে বলতেছে জি এত স্যার সকালে কেমন ক্লাস করতে আছেন? ঝামেলা হয়। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার ভালো আছি। স্যার অনেকে বলতেছে এত সকালে ক্লাস করতে ঝামেলা হয়, ঘুম থেকে উঠতে কষ্ট হয়। কি করবেন বলেন, 9টায় আপনাদের ক্লাস না? জি স্যার। আপনার ডিসিশন নেন কখন ক্লাস করবেন, বা যদি বলেন যে স্যার 10টায় ক্লাস করান, কি আপনার ডিসিশন নিয়েন গ্রুপে, যদি এত কষ্ট হয়। তারপর স্যার আরেকটা প্রবলেম স্যার, ফোন দিয়ে ক্লাস করি তো স্যার, এক নাগাদ 3টে ক্লাস করলে তো ফোনে চার্জ থাকে না, এমনিতেই ফোন অফ হয়ে যায়। ভাই আপনারা কি বাসায় চার্জ দিয়ে রাখবেন? আপনারা তো বাসায় থাকেন, চার্জের ইয়াতে স্যার দিয়ে রাখবেন। নেটওয়ার্ক তো আর সব না স্যার, ফোনে তো না স্যার, জায়গায় নেটওয়ার্ক তো পায় না স্যার, বাইরেও আসে ক্লাস করার লাগে। তাহলে আপনাদের একটা জি কথা স্যার বলি, আমার রুমে নেট পায় না, বাইরে শোনেন, এসে আপনাদের মানে একটা কথা বলি তাইলে। ক্লাস করতে হয়। হ্যাঁ বুঝছি সবই। লাবণের স্যার একই প্রবলেম। এটা কেমন, মনে করেন কালকে আমাদের মিটিং হইলো, হ্যাঁ আপনাদের ক্লাস হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মতো জি মেবি, তাই না? তো অনলাইনে আমরা আপনাদের স্যার। কিন্তু প্রতিদিন ক্লাস নিয়ে অল্প অল্প পাঠ করাই, তো অনলাইনে 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নেওয়া মানে কিন্তু অনেক বড় বিষয়, অনেক বড় ব্যাপার স্যাপার এগুলো। 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নিলে বই শেষ করে দেওয়া যায়। আবার ফের আপনারা অনলাইনে ক্লাস করতেছেন, অনলাইনে আধা ঘন্টা পর থাকলে জুমের মধ্যে কিছু পরিমাণে বাফারিং হয়, নয়েজ আসে, বহু কাহিনী ঘটে, এটা আপনাদের জন্য প্রবলেম।
চেয়ারম্যান স্যার আমাদেরকে বলে দিয়েছে আপনারা 1 ঘন্টা 20 মিনিটে অনলাইনে থাকবেন। স্যার আপনাদের তো আমি ক্লাস নিই 20 মিনিট 25 মিনিটের মতো ক্লাস নিই, কিন্তু এখন উনারা বলতেছে 1 ঘন্টা 20 মিনিটে নাকি থাকা লাগবে। এটা অথরিটির নির্দেশ। ফুল যেতটুকু রুটিনে টাইম দেওয়া ফুল টাইমটাই থাকতে লাগবে। হ্যাঁ, পারলে আর একটু বেশি থাকতে বলছে। হ্যাঁ এমনিতেই তো স্যার ফোনে চার্জ রাখতে পারি না, আর আবার এত হ্যাঁ, এইগুলো এখন কে দুঃখের আপনাদের কথাগুলো শুনবে? আমরাই শুনতে হবে। কে বুঝায় কারে হ্যাঁ, কে অথরিটি কারে বুঝে? না। অথরিটির কাছে একটা নোটিশ করবেন যে স্যার আমাদের ক্লাস টাইম গুলো 40 মিনিট করে দেন, কারণ অনলাইনে 40 মিনিট ক্লাস স্যার অনেক বেশি। আর স্যার এভাবে 1 ঘন্টা 20 মিনিট করে 3টা ক্লাস পর পর করলে এই প্রবলেমগুলো হচ্ছে। আপনারা একটু ইনফর্ম করতে পারেন ওনাদের মাথায়, আর ওনারা তো ওনাদের বুঝি না অথরিটি কি কিছুই বুঝে না নাকি? কি বলে, আমরা কালকে সব টিচার গুলাই বলছি স্যার আজকে 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নেওয়া কিন্তু অনলাইনে এত সহজ বিষয় না। এখানে নেটের ব্যাপার আছে, অনেক স্টুডেন্ট গ্রাম থেকে কথা বলতেছে, আবার ক্লাসে অ্যাটেন্ড করতেছে। তারপর অনেক স্টুডেন্ট আবার মনে করেন যে বাইরে যাই ক্লাস করতে হয়, রুমের বাইরে যায়, এই যে চার্জিং এর বিষয়গুলো এগুলো সব বলা জি হয়েছে। স্যার, আমি বাইরে আসছি ক্লাস করতে। যাই হোক, এই হচ্ছে কথা। তো আপনারা সবাই ভালো আর আছেন ফোনে তো তো না? চার্জও থাকবে না এতক্ষণ। স্যার থাকবে, আপনি একটু জি কষ্ট স্যার, করে চার্জে লাগায় আলহামদুলিল্লাহ। রাখেন আম পাতা দিয়ে। না স্যার, তো রুম সাকিব, থেকে অনেক দূরে আসছি, বাইরে আসছি, এখানে চার্জে লাগায় রাখার অপশন নাই। আচ্ছা শুনেন, আর কি কেউ জয়েন করবেন? করবে না মেবি? স্যার আজকে মেবি জানি আর না। করবে না। আচ্ছা, আপনারা একটু ক্লাসে জয়েন করিয়েন, কারণ আমি এখন থেকে যে মার্কিং গুলো করব ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপর এই মার্কিং গুলো হয়ে যাবে। হ্যাঁ, প্রতিনিয়ত আমি প্রতিদিন মার্কিং করব, প্রতিদিন ক্লাসে আজকে যা পড়াইছি পরবর্তী ক্লাসে আমি এই পড়াগুলোর উপর কিছুটা হলেও আপনাদেরকে কোশ্চেন করবো। হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সার গুলো আপনারা দিবেন, আমি ওভাবে মার্কিং করবো। ওকে, তারপর মিড টার্মের মার্কিং থাকবে, আর দুই একটা আপনাদের প্রেজেন্টেশন আমি দিব। ওই প্রেজেন্টেশন গুলো আমাকে আপনারা জুম মিটিং দেখে আমাকে প্রেজেন্টেশন গুলো দেখাবেন, আমরা সবাই প্রেজেন্টেশন গুলো দেখবো। ওকে, এভাবে একটা মার্কিং করবো। আর ফাইনালের জন্য ওই ক্রিয়েটিভ কোশ্চেন গুলো যে আমরা প্রোভাইড করি ওই কোশ্চেন গুলো আর ভাইবা, এই এই মোটামুটি 5-6 ভাবে আমি আপনাদের মার্কিং করবো। ওকে, এই জন্য যারা এখনো ক্লাসে আসতেছেন না, শুনেন আমি বলি, আপনারা যদি 35 জন স্টুডেন্ট থাকেন, এই নেটের প্রবলেম হবে সর্বোচ্চ 10 জনের স্টুডেন্ট। এটা কিন্তু আপনারা নিজেরাই বিশ্বাস করেন, কারণ আমরাও স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্টরা কতটা ফাঁকিবাজ এটা কিন্তু আমরাও ছিলাম এরকম, তাই না? তো সর্বোচ্চ 10 জনের প্রবলেম হবে, এর কিন্তু বেশি প্রবলেম হওয়ার কথা না। অনেকে আপনারা মনে করতেছেন, যারা যারা এখন ক্লাস করে না, এনারা কিন্তু মনে করেন যে স্যার তো এগুলো মার্কিং তো ওই ক্রিয়েটিভ করছেন এগুলোর উপরে হয়, বিগত সালের ইয়াগুলো দেখেই হয়, কি আর ক্লাসে যাবো। এর মধ্যে অনেকের টেন্ডেন্সি আছে ব্রেনের মধ্যে, আপনার লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ওকে, এই জন্য ক্লাসে আসতে বলবেন, আর নাহলে কিন্তু ওইভাবে সিজিপিএ কিন্তু কমতে থাকবে। হ্যাঁ, পরে কিন্তু আমাদের করার কিছু থাকবে না, কারণ এখন আমরা ফুললি এই সেমিস্টারটা অনলাইনে আপনাদের পরীক্ষা অনলাইনে ক্লাস নিব। আর এর আগের সেমিস্টারটা ছিল মনে করেন যে মিড টার্মটা আমরা জেনারেলি ভাবে নিছি, আর প্রবলেমের কারণে আমরা ফাইনালটা নিচ্ছি আপনাদের অনলাইনে, কিন্তু এই সেমিস্টারটা ফুল অনলাইনে চলতেছে, রাইট? এই জন্য আপনাদেরকে অবশ্যই ইয়া করতে হবে, নাহলে গত সেমিস্টারে এরকমও হয়েছে যেসব স্টুডেন্টগুলো জীবনে ক্লাস করে নাই ওদের রেজাল্ট 3.5 চলে আসছে। এটা কিন্তু আপনাদের জন্য কষ্টদায়ক। আর একটা ছেলে যে চিরজীবন ক্লাস করলো মিড টার্মে পেয়েছে 8, ওর জন্য 3.5, তার বিষয়টা একটু বৈষম্য তৈরি হয়ে গেল না? এই জন্য আমরা মোটামুটি এবার থেকে ক্লাস সব মিলে আপনাদেরকে দেখে মার্কিং করবো। ওকে, এই জন্য সবাইকে একটু ক্লাসে অ্যাটেন্ড থাকতে বলবেন। আর আমি যখন ক্লাস লেকচার দিব আমি ফুল লেকচার দিয়ে দিব। তো তারপর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে দেন আমাকে কিন্তু মাস্ট জানাবেন, কারণ আমি এই বিষয়গুলোর উপর আপনাদের কিন্তু কোশ্চেন করবো, রাইট? এই জন্য আপনাদের যদি যে জিনিসটা ক্লিয়ারলি বুঝবেন না অবশ্যই আমাকে কোশ্চেন করবো। ফাইন, এই হচ্ছে অবস্থা। তাহলে ক্লাসে যাই। আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। স্লাইড দেখতে পাচ্ছেন, ভালো। তো আমি একটু বলি যে আমরা এর আগে যে লেকচারগুলো এগুলোতে পড়ছিলাম, 8085 এর পিন ডায়াগ্রাম আপনাদের হয়তো বা মনে আছে, গুগল ক্লাসরুমে সব কিছু প্রোভাইড করা আছে স্লাইড আকারে, আপনারা জাস্ট ওখান থেকে একটু করতে পারেন। 8085 এর পিন ডায়াগ্রাম পড়ছিলাম, 8085 এর যেসব ফাংশনাল ইউনিট গুলো আছে এগুলো ডিটেলস পড়ছিলাম, আমরা পিনের বর্ণনাগুলো পড়ছিলাম। বলুন দেখি 8085
কয়টা পিন টোটাল 8085 মাইক্রোপ্রসেসরের বলতে পারবেন কেউ? 40টা না স্যার। 8085 মাইক্রোপ্রসেসরে আমরা 40টা পিন করছি এবং 40টা পিনের কিভাবে পিনগুলো ডায়াগ্রাম হয় এবং পিনগুলো কোনটা পিন কি কাজ করে এগুলো আমরা করছি। তো এখন আজকে আমরা পড়বো 8085 এর অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোডটা কি জিনিস এবং 8085 কয়টা অ্যাড্রেসিং মোড প্রোভাইড করে এই ডিটেইলস আজকে আমরা পড়বো। ওকে, তো আমরা একটু দেখি অ্যাড্রেসিং মোডটা কি। অ্যাড্রেসিং মোড এটা রেফার্স টু দ্য ওয়ে ইন হুইচ দ্য অপারেন্ট of an instruction is specified। মানে এটা একটা ওয়ে আমাদেরকে ব্যাখ্যা করে যেটা আমাদের যে ইনস্ট্রাকশনের যে অপারেন্ট গুলো আছে এই অপারেন্ট গুলো স্পেসিফাই করে এবং অ্যাড্রেসিং মোড শুধু অপারেন্ট গুলোকে স্পেসিফাই করে না, এটা হচ্ছে একটা রুলকে স্পেসিফাই করে কিসের জন্য? মডিফাই দ্য অ্যাড্রেস ফিল্ড অফ দ্য ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশনের অ্যাড্রেস ফিল্ডটা যেন আমরা মডিফাই করতে পারি। এই জন্য মানে অ্যাড্রেসিং মোড বলতে এক কথায় বোঝায় যে আমরা যে কোনো একটা ডাটা যখন মেমোরিতে লোড হয় সেগুলো মেমোরির একটা ইনস্ট্রাকশনে থাকে, মানে মেমোরির একটা অ্যাড্রেসে অবস্থান করে। মনে করেন আমি 80 ভ্যালু একটা মেমোরিতে লোড করাবো, এটা কি মেমোরিতে এমনি থাকবে? এমনি থাকে না, এটা একটা অ্যাড্রেসের আন্ডারে থাকে, মানে একটা ইনস্ট্রাকশনের আন্ডারে থাকে। ওকে, তো এই ইনস্ট্রাকশনটা হ্যান্ডেল করতে হয় যখন আমরা কোনো ধরনের করব এডিশন অথবা কোনো ধরনের অপারেশন চালাবো, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করবো, তখন এই ইনস্ট্রাকশনগুলো কি করতে হয়? হ্যান্ডেল করতে হয়। এবং এই ইনস্ট্রাকশনগুলো যে মেমোরিতে লোড হয়ে থাকে কিভাবে থাকবে এর 5টা প্রসিডিউর আছে 8085 মাইক্রোপ্রসেসর যদি আমরা ইউজ করে থাকি। ওকে, তাহলে এক কথায় যে আমরা যে কোনো ডাটা মেমোরিতে যখন লোড করি এই ডাটাগুলো ইনস্ট্রাকশন অথবা অ্যাড্রেস আকারে মেমোরিতে লোড হয়ে থাকে। যখন ওই ডাটাটাকে আমি অ্যাক্সেস করাতে চাবো তখন আমাকে ওই ইনস্ট্রাকশন ওই অ্যাড্রেসটাকে কল করতে হয়। তাহলে ওই অ্যাড্রেসটাকে কল করলে আমরা কি পাই যাই? ওই ডাটাটা পেয়ে যাই। ওকে, এই প্রসেসটাই হচ্ছে অ্যাড্রেসিং মোড। মানে এখানে বলেই দিল যে এটা রেফার করবে একটা ওয়ে, মানে একটা ওই ডাটাটাকে অ্যাক্সেস করার একটা ওয়ে আমাকে প্রোভাইড করবে যেটা কিনা ইনস্ট্রাকশনের যে অপারেন্ট গুলো আছে ওটাকে স্পেসিফাই করে। এখন আপনারা আমি বারবার বলতেছি অপারেন্ট, অপারেন্ট জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। সাপোজ একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, এখানে দুইটা কনসেপ্ট আছে, যেরকম এই এক্সাম্পলটা একটু দেখি। হ্যাঁ, এখানে দুইটা কনসেপ্ট, যে একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ট। এখন অপকোড কোনটা আর অপারেন্ট কোনটা? অপকোড হচ্ছে একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন দ্যাট ক্যান বি এক্সিকিউটেড বাই দ্য সিপিইউ, যেটা সিপিইউ দ্বারা এক্সিকিউটেড হবে। এটা হচ্ছে কিন্তু একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন। তাহলে অপকোড হচ্ছে কি? একটা বললাম একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন, মানে অ্যাড এডিডি অ্যাড। এই অ্যাডের কাজ কি? যোগ করা। যোগ করবে যে, তাহলে কয়টা ভ্যালু লাগবে? 2টা ভ্যালু লাগবে, 3টা ভ্যালু লাগবে, 4টা ভ্যালু লাগবে, এরকম ভ্যালুগুলো যোগ করবে। তাইলে সিঙ্গেল ইনস্ট্রাকশনটা কি হচ্ছে? অ্যাড এডিডি। এই অ্যাডের ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে কোনো কিছু যোগ করা, মানে কোনো কিছু অপারেশন চালানো। এই অপারেশনটার নাম কি? যোগ করা। এই অ্যাডটাই হচ্ছে আমার অপকোড। যদি এরকম কোনো ধরনের সিঙ্গেল ইনস্ট্রাকশন থাকে এগুলোকে আমরা বলবো অপকোড। আর যেই ডাটা বা যেই ভ্যালুগুলোকে নিয়ে আমি কাজ করবো তাদেরকে আমি বলি অপারেন্ট। ওকে, তাহলে এই অপারেন্ট গুলো যে লোড হয়ে থাকে, এই অপারেন্ট গুলো মেমোরির একটা লোকেশনে লোড হয়ে থাকে। সেটা রেজিস্টারের মধ্যে হতে পারে অথবা কোনো ভেরিয়েবলের মধ্যে হতে পারে, যে কোনো মধ্যে হতে পারে। ওকে, তাহলে আমরা এই ইনস্ট্রাকশন গুলোকে বলবো অপকোড, আর যেই ভ্যালুগুলোকে নিয়ে আমি কাজ করবো ওগুলোকে বলবো অপারেন্ট। ওকে, এই কনসেপ্টটা বুঝাই গেছে মেবি। তাহলে অ্যাড্রেসিং মোড হচ্ছে আমাদের সেটাই, যে একটা ওয়ে তৈরি করে দেয় আমাদের যে ইনস্ট্রাকশনের যে অপারেন্ট গুলো আছে এই অপারেন্ট গুলোকে স্পেসিফাই করার জন্য। কারণ আমি কিন্তু অপারেন্ট গুলো নিয়েই কাজ করবো, কারণ অপারেন্টের ভিতরেই আমার কি থাকে? ভ্যালু থাকে। তাহলে আমি যদি এক দুটোর সংখ্যা যোগ করি তাহলে অ্যাড হচ্ছে এখানে অপকোড, আর অপারেন্ট হচ্ছে যেই সংখ্যাগুলো আমি যোগ করবো এগুলো হচ্ছে অপারেন্ট। তাহলে ওর ইনস্ট্রাকশন নিয়েই কাজ করবে কে? অ্যাড্রেসিং মোড। এখন এই অ্যাড্রেসিং মোডের অনেকগুলো টাইপ আছে। 8085 টোটাল 5টা অ্যাড্রেসিং মোড প্রোভাইড করে। দেখেন, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার, ডিরেক্ট, রেজিস্টার ইনডিরেক্ট, আর হচ্ছে ইমপ্লিসিট। এই মোটামুটি 5টা অ্যাড্রেসিং মোড 8085 প্রোভাইড করে থাকে। আমরা এখন এই 5টা অ্যাড্রেসিং মোড সম্পর্কে ডিটেইলস একটু স্টাডি করব, রাইট?
চলে যায় ইমিডিয়েট এড্রেসিং মোড। ইমিডিয়েট এড্রেসিং মোডে যেটা হয়, একটা অপকোড থাকবে, তার পাশে একটা অ্যাড্রেস থাকবে। অ্যাড্রেস বলতে এখানে ডাটাটা ডিরেক্টলি স্টোর হবে মেমোরির মধ্যে, মানে ডাটাটা ডিরেক্টলি মেমোরির মধ্যে স্টোর হবে। এই দুইটা পার্ট এখানে থাকে। থাকবে কে? অপকোড। এখন অপকোড কারা? যত রকম ইনস্ট্রাকশন আছে অপারেশন চালার জন্য, মুভ, অ্যাড, সাব, এসইউবি সাব, সাব মানে কোনো কিছু বিয়োগ করা, তারপর মাল্টিপ্লিকেশন, এমইউএল মাল্টিপ্লিকেশন, এটা বলতে কোনো কিছু গুণ করা। এই যে ইনস্ট্রাকশন গুলো যে আমরা চালাই মাইক্রো প্রসেসরে, ওকে, এটা কিন্তু মাইক্রো প্রসেসরের কোড। এই ইনস্ট্রাকশন গুলো যে চালাই, এই ইনস্ট্রাকশন গুলো চালানোর জন্য যেগুলো অপারেশন পারফর্ম করে থাকে ওগুলোকে আমরা অপকোড বলতেছি। আর অ্যাড্রেস বলতে বুঝাচ্ছি যে ডাটাটা ডিরেক্টলি স্টোর হবে এই মেমোরিতে। এই কোন টাইপের যদি কোনো ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যান তাদেরকে আমরা বলবো ইমিডিয়েট এড্রেসিং মোড। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। দেখুন, দেখেন মুভ, এটাকে এটা অপকোড, তাহলে আমার এই কন্ডিশনটাকে পারফর্ম করলো, এই যে এখানে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি, গুড। আবার কি আছে এখানে? এল। এল বলতে আমাদের যে মাইক্রোপ্রসেসরের যে অপারেশন গুলো পারফর্ম হয়ে থাকে এগুলো রেজিস্টারের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। মানে আমি যদি কোনো ডাটা লোড দিই, ওগুলো আগে রেজিস্টারে যা লোড হয়, পরে ওই রেজিস্টারের মধ্যে ক্যালকুলেশন হয় আমার ইনস্ট্রাকশন অনুসারে, তারপর আমাকে একটা রেজাল্ট প্রোভাইড করে। ওকে, তাহলে এই যে 35H, এটা কি ফুল একটা ডাটা? এটা কিন্তু একটা ডাটা। মনে করি 35H মানে হচ্ছে 35H একটা হেক্সাডেসিমাল ভ্যালু। এইচ বলতে হেক্সাডেসিমাল ভ্যালু বোঝায়, আর 35 হচ্ছে আমার ভ্যালুটা। তাই এটা কি একটা ভ্যালু না? যেরকম 2, 3, 4, 5 এগুলো একটা ভ্যালু। তাহলে এই ভ্যালুটা কোথায় লোড হচ্ছে? একটা রেজিস্টারের মধ্যে। এল, এল বলতে একুমুলেটর রেজিস্টার। রেজিস্টার সংখ্যা টোটাল হচ্ছে 4টা। হ্যাঁ, একুমুলেটর রেজিস্টার, বেস রেজিস্টার, কালেক্টর রেজিস্টার, ক্যারি রেজিস্টার, এরকম টোটাল 4টা রেজিস্টার আছে। তার মধ্যে একুমুলেটর রেজিস্টার একটা। কারণ আমি আপনাদের আগেই বললাম মাইক্রোপ্রসেসরে এরা যে কাজগুলো করে রেজিস্টারের উপর বেসিস করে কাজ করে, মানে রেজিস্টারের মধ্যে ডাটা লোড হয়, ওভাবে ক্যালকুলেশন হয়। ওকে, তাহলে এটা হচ্ছে 35 হচ্ছে একটা ডাটা, এটা ডিরেক্টলি মেমোরিতে লোড হচ্ছে। কোথায় লোড হচ্ছে? রেজিস্টারের মধ্যে। যদি কোনো ডাটা ডিরেক্টলি রেজিস্টারের মধ্যে লোড হয় তাহলে ওগুলোকে আমরা বলবো ইমিডিয়েট এড্রেসিং মোড। কারণ এখানে বলে দিচ্ছি ডাটাটা ডিরেক্টলি স্টোর হিয়ার, মানে এখানে স্টোর হবে যে কোনো একটা অ্যাড্রেসের আন্ডারে। তাই এখানে আমার অ্যাড্রেস বা মেমোরিকে এল রেজিস্টার মানে একুমুলেটর রেজিস্টার, আর 35 হচ্ছে এইচ কি, এটা একটা হেক্সাডেসিমাল ডাটা। এটা কিন্তু একটা ডাটা, এটা কিন্তু অ্যাড্রেস না। আমি যদি এর ভ্যালু 2 দিই তাহলে 2 হচ্ছে কি ডাটা না, এর মান। তেমনি এখানে 35 হচ্ছে একটা ডাটা। এটা কোথায় লোড হচ্ছে? একুমুলেটর রেজিস্টারে লোড হচ্ছে। তাহলে ডাটাটা ডিরেক্টলি কিন্তু লোড হচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে ওগুলোকে আমরা বলবো ইমিডিয়েট এড্রেসিং মোড। বুঝে গেছে? তারপর চলে যায় জি স্যার। হ্যাঁ, তারপর চলে যায় রেজিস্টার এড্রেসিং মোড। এটাতে কি হয়? এখানে রেজিস্টারের মধ্যে অপারেশন ঘটবে। যেরকম এখানে দেখি মুভ, এটা হচ্ছে কি অপারেন্ট, এটা কি অপকোড না? মুভটা কি অপকোড, আর এক্স আর সিএক্স এটা কি অপারেন্ট। হ্যাঁ বলেন। স্যার আপনার পাওয়ার পয়েন্টটা স্যার প্লে করে নিলে মনে হয় ভালো হয় স্যার, ক্লিয়ার দেখা যায় টেক্সটগুলো। এটা পাওয়ার পয়েন্ট না, এটা একটা পিডিএফ। স্যার একটু ভিউ মোডে নিয়ে নিলে ভালো হয়। এবার এবার জি স্যার। হ্যাঁ স্যার, একটু জুম দিয়ে নেন। আচ্ছা, স্যার ভিউ মোডে নিয়ে নেন স্যার, প্রক্সি ডিটের থেকে ভিউ মোডে নিয়ে নেন। ভিউ মোডে কোথায়? এই যে ফাইলে আমি একটু দেখি। আরো ডান পাশে স্যার, আচ্ছা, উপরে নেভিগেশন বারে স্যার, উপরের নেভিগেশন বারে। এই যে ভিউ মোডে, হ্যাঁ বুঝছি। তো ওখানে কি করব? ওই যে প্রিভিউ ভিউ এটা করে নিব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা তো করাই আছে, ক্লিক করলাম এটাই আসলো। ওইখানে একটা ভিউ মোড থাকার কথা স্যার। ভিউ মোড আসছে, যে এটাই আসলো, ক্লিক করলাম এভাবে আসছে। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ আরে স্যার, স্যার, এখন চলবে দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, ওকে, দেখেন এভাবে। তাহলে আমি রেজিস্টার এড্রেসিং মোডের কথা বলি। রেজিস্টার এড্রেসিং মোডে রেজিস্টারের মধ্যে অপারেশন গুলো ঘটবে। ওকে, এখন কিভাবে হচ্ছে একটা এক্সাম্পলটার দিকে তাকাই। দেখেন এখানে এক্স রেজিস্টার আর একটা আছে সিএক্স রেজিস্টার, এই দুটাই কিন্তু রেজিস্টার। এক্স বলতে একুমুলেটর রেজিস্টার বলে, আর সিএক্স রেজিস্টার বলতে ক্যারি রেজিস্টার অথবা কাউন্টিং রেজিস্টার, যে যেমনি নাম বলে। ওকে, এই রেজিস্টার বলা হয়। তাহলে দেখেন সিএক্সটাও রেজিস্টার, আবার এক্সটাও রেজিস্টার।
রেজিস্টারের মধ্যে যদি অপারেশন ঘটে তাহলে কি করতেছে, সিএক্স রেজিস্টারের যে ভ্যালুটা সেটা এক্স রেজিস্টারে মুভ হচ্ছে, মানে এক্স রেজিস্টারে চলে যাচ্ছে। মনে করি সিএক্স রেজিস্টারের ভ্যালু হচ্ছে 2, সেটা লোড হয়ে গেল, মুভ হয় কোথায় আসলো, এক্স রেজিস্টারে আসলো। এখন এক্স রেজিস্টারে ভ্যালু কত হয়ে গেল, ওই 2 হয়ে গেল, কারণ আমি কোন ইনস্ট্রাকশন চালাইছি, মুভ ইনস্ট্রাকশন। ওকে, তাহলে কি দুটাই যদি রেজিস্টার, যদি দুইটা রেজিস্টারের মধ্যে অপারেশন ঘটে তাহলে ওগুলোকে আমরা বলবো রেজিস্টার মুড অপারেশন। ওকে, যেমন দেখেন এখানে কিন্তু সিএক্স রেজিস্টার আর এএক্স রেজিস্টার বলে। স্যার প্রথম রাতে একটু কোশ্চেন ছিল, ও প্রথম রাতে যে হেক্সাডেসিমাল একটা নাম্বার ছিল, মানে ওইটা কি মানে দুইটাই? হ্যাঁ স্যার, যে মুভ AL35H, এক্ষেত্রে স্যার AL আর 35 এই দুইটা কি, মানে দুইটা কি একসাথে যেই ভ্যালুটা থাকবে ওইটাই কি টোটালি ধরা হবে ইমিডিয়েট যে অফ কোডে? না 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 না, হ্যাঁ এই যে অপকোডের কথা বলতেছেন, মানে শুনেন আপনাকে আমি বলি, হ্যাঁ স্যার। এটা মনে করেন টোটাল একটা মেমোরি, মেমোরির ভিতর এই Memory। অপারেশনটা লোড হবে, মেমোরির একটা জায়গা, হ্যাঁ। ওই জায়গায় এই অপারেশনটা লোড হবে। জি। এখন লোড যে হবে কিভাবে হবে, সিস্টেম হচ্ছে আমি 35 একটা হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে দিলাম, এই হেক্সাডেসিমাল ভ্যালুটা একটা রেজিস্টারে লোড হইলো। কোন রেজিস্টার, অ্যাকুমুলেটর রেজিস্টার, মানে এএল রেজিস্টার। ও ওকে, আচ্ছা, জি এই যে স্যার। তাহলে এই হ্যাঁ, এএল রেজিস্টারে, এএল রেজিস্টার মানে কি একটা মেমোরি না, তাহলে ওখানে কি একটা ভ্যালু লোড তো হবে, জি স্যার। ওই ভ্যালুটা লোড হবে কত, জি। এই 35 হেক্সাডেসিমাল ভ্যালুটা যাই লোড হবে। তাহলে ওই রেজিস্টারের মধ্যে যেই জায়গাটা আছে ওখানে ভ্যালু থাকবে কত, 35 থাকবে। ওকে, আমি যখন 35, আপনাদের জি স্যার। ডিরেক্টলি কোড করাবো তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে আপনারা আজকে ধারণা রাখেন যে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের কাজেই হচ্ছে ডিরেক্টলি ডাটাটা কোনো রেজিস্টারের মধ্যে লোড হবে, ডিরেক্টলি ডাটা, এখানে কোনো ধরনের কিন্তু ইনস্ট্রাকশন এগুলো না, ফুল ডাটাটাই লোড হবে রেজিস্টারের মধ্যে যে কোনো ইনস্ট্রাকশন চালার পর। ওকে, কিন্তু যদি আমরা ইয়ার দিকে তাকাই, রেজিস্টারের দিকে তাকাই, রেজিস্টার মোডে কি হচ্ছে, রেজিস্টারের মধ্যে লোড হচ্ছে, তাই না? কারণ কি সিএক্স এটা একটা রেজিস্টার, আবার এএক্স এটা একটা রেজিস্টার। রেজিস্টারের মধ্যে যদি লোড হয়, মুভ হয়, কোনো অ্যাড ইনস্ট্রাকশন চলে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো, রেজিস্টার মোড অপারেশন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার চলে যায় ডিরেক্ট অ্যাড্রেস মোডে। ডিরেক্ট অ্যাড্রেস মোডটা কিভাবে কাজ করে বলে দিচ্ছে, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ডাটা টু বি অপারেটেড is available inside a memory location and that memory location is directly specified as an operand। মানে এখানে ডাটাটা অপারেটেড হবে, অ্যাভেলেবল থাকবে মেমোরির অভ্যন্তরে একটা লোকেশন নিয়ে, আমি যে কোনো যদি একটা ডাটা দিই, এবং সেই মেমোরি লোকেশনটা ডিরেক্টলি স্পেসিফাই করবে ওই অপারেন্টটাকে। কিভাবে এটা একটু লক্ষ্য করি, এখানে এলডি, তারপর একটা স্পেস, তারপর হচ্ছে এ, এটা একসাথে লেগে গেছে, বুঝছেন? এটা হচ্ছে এলডি, হচ্ছে একটা অপকোড। অপকোড বলতে এলডি বলতে বোঝায় লোড অপারেশন। হ্যাঁ, এটা একটা লোড করবে কোনো ভ্যালুর মধ্যে, কোনো ডাটা লোড করাকে বলা হয় এলডি। লোড করার জন্য মাইক্রোপ্রসেসরে এলডি ইনস্ট্রাকশন ইউজ করতে হয়। এলডি বলতে লোড বোঝায়। আর এখানে স্পেস দিয়ে এ বলতে কি একটা ভেরিয়েবল, এ কি একটা ভেরিয়েবল। এটা কোন ভেরিয়েবল, অ্যাকুমুলেটর ভেরিয়েবল মনে করি। হ্যাঁ, বা এটাকে আমরা একটা রেজিস্টারও বুঝতে পারি। আচ্ছা, আর 2050 এটা কি, এটা হচ্ছে মেমোরির লোকেশন, এটা কিন্তু কোনো ডাটা না, এটা কিন্তু কোনো ডাটা না। যেরকম এখানে 35H ছিল, এটা কি একটা ডাটা? জি স্যার। কোন ডাটা? ডাটা, জি স্যার। হেক্সাডেসিমাল ভ্যালু। হেক্সাডেসিমাল, জি স্যার। ডিরেক্ট অ্যাড্রেসিং এটা কিন্তু মেমোরির লোকেশন। তাহলে যদি কোনো আচ্ছা। মেমোরির লোকেশন কোনো রেজিস্টারের মধ্যে লোড হয় এবং সেটা যদি কোনো অপারেশন পারফর্ম করে, তাহলে আমরা ওইটাকে কি বলবো, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড অপারেশন বলবো। বুঝে গেছে? এটা কিন্তু মেমোরি লোকেশন। এখন এই লোকেশন, মেমোরির এই লোকেশনে যে কোনো ভ্যালু থাকতে পারে, আপনি যেভাবে ইনপুট দিবেন ওভাবে থাকবে, তাই না? বিষয়টা কিন্তু এরকম। জি স্যার। এটাকে গেল আমাদের ডিরেক্ট অ্যাড্রেসিং মোড অপারেশন। আচ্ছা, এবার চলে যায় রেজিস্টার ইনডিরেক্ট। রেজিস্টার ইনডিরেক্টের যে বিষয়টা, সেই জিনিসটা হচ্ছে এরকম যে the data to be operated is available inside a memory location, available হবে, এবং মেমোরির লোকেশন এটা ইনডিরেক্টলি ভাবে আমাদের যে রেজিস্টারের পেয়ারটা আছে তাকে স্পেসিফাই করে, ইনডিরেক্টলি ভাবে, ডিরেক্টলি কিন্তু না। ডিরেক্টলি করা মানে ডিরেক্টলি ভ্যালুটা লোড হবে, আর ইনডিরেক্টলি করা মানে সেটা আগে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে লোড হতে পারে,
তারপর ওই ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস করব, তাহলে ইনডিরেক্টলি হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন কিভাবে হচ্ছে একটু দেখি। যেরকম মুভ এ কমা এম, মনে করি এই এমটা হচ্ছে একটা ভ্যালু না ভেরিয়েবল, যে কোনো একটা ভেরিয়েবল হতে পারে যেটা মেমোরি লোকেশন কন্টেন্ট স্টোর করে রাখবে মনে করি, হ্যাঁ। তাহলে এম হচ্ছে একটা যে কোনো ভেরিয়েবল। এই এম এর ভিতর আমি যে কোনো একটা মেমোরি লোকেশন দিলাম, মনে করি 2040 দিলাম, যেরকম এর আগের এক্সাম্পলটা দেখলাম, কত দিছে 2040, মানে মেমোরির 2050 লোকেশনটা, মেমোরির লোকেশনটা বা মেমোরির অ্যাড্রেসটা ডিরেক্টলি বলে দিছে। কিন্তু এখানে যদি আমি এম এর ভিতর মেমোরি লোকেশনটা রাখি, তারপর সেটা যদি রেজিস্টারের মধ্যে লোড করাই, তাহলে কি ইনডিরেক্টলি হয়ে যাচ্ছে না বিষয়টা? যে আগে আমি মেমোরি কোন একটা জি ভেরিয়েবলের স্যার। মধ্যে রাখলাম, তারপর ওটা রেজিস্টারের মধ্যে গেলাম, তাহলে বিষয়টা কিন্তু ইনডিরেক্টলি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যদি এরকম ঘটনা ঘটে যে কোনো ভেরিয়েবলের মধ্যে লোকেশন, মেমোরি লোকেশন রাখার পর সেটাকে যদি আমি রেজিস্টারের মধ্যে লোড করি এবং কোনো অপারেশন পারফর্ম করি, তাহলে সেটাকে আমরা বলবো রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। বুঝা গেছে? স্যার স্যার বলেন, এই ক্ষেত্রে মুভ, স্যার এই ক্ষেত্রে মুভ হলো অপকোড, আর আর এ এ হচ্ছে যে আর কোনো বি একটা হচ্ছে রেজিস্টার, আর অপারেন্ট। এম হলো মানে মেমোরির অপারেন্ট এ আর এম। হ্যাঁ স্যার। ও মানে এই আচ্ছা, দুটা এম পেয়ার, হলে হ্যাঁ, মেমোরির অভ্যন্তর। জি স্যার। এই দুটা হচ্ছে পেয়ার, হ্যাঁ। এ আর এম, এ এম পেয়ার গুলো সবসময় অপারেন্ট হিসেবে কাজ করে, আর এই ইনস্ট্রাকশনটা সবসময় অপকোড হিসেবে কাজ করে। ওকে, জি এই স্যার, আর বুঝতে এখানে পারছি আপনার এই বুঝতে পারছি। এমটা হচ্ছে এই এম এর ভিতর মেমোরি লোকেশনের ভ্যালু থাকবে, মেমোরি লোকেশনের মানটা থাকবে। হ্যাঁ স্যার। মনে করেন কত 2040, এর জি আন্ডারে স্যার। আমি 5 ভ্যালু রাখছি, তাহলে এই 2040টাই থাকবে এম এর ভিতরে। ওই এমটা তখন কাকে উপরে লোড হবে, ওই একুমুলেটর রেজিস্টারের মধ্যে মুভ হবে, তাহলে ওই ভ্যালুটা আচ্ছা চলে গেল একুমুলেটর রেজিস্টার, তখন আমরা কাজ করতে পারবো। কারণ এই মাইক্রোপ্রসেসরে আমি জানি যে রেজিস্টার ছাড়া এখানে কোনো কাজ পসিবল না, এখানে যে ভ্যালুগুলো ইনপুট আউটপুট হয় আগে মাস্ট বি রেজিস্টারের মধ্যে লোড করতে হবে। ওকে, যখন আমরা কোড করবো বিষয়টা আরো ক্লিয়ার হবে। এবার চলে যায় ইমপ্লিসিট। ইমপ্লিসিটের বিষয়টা কি, যে এখানে বলতেছে যে অ্যাড্রেসিং মোডটা অপারেন্ট ইজ হিডেন, এখানে অপারেন্টটা হিডেন থাকবে। অপারেন্ট হিডেন থাকা মানে কি, ওই যে পেয়ার গুলো ভেরিয়েবল, যে অ্যাড্রেসিং মোড এগুলো কি হিডেন থাকবে, কিন্তু ভ্যালু, অপকোড হিডেন থাকবে না। ভ্যালুগুলো। হ্যাঁ, ভ্যালু গুলো অথবা রেজিস্টারের মানগুলো, রেজিস্টার গুলো, এগুলো সব কি থাকবে, হিডেন থাকবে। যেরকম দেখেন সিএলসি, আচ্ছা এই সিএলসি একটা ইনস্ট্রাকশন, এটা কি একটা অপকোড। এই অপকোডের মাধ্যমে যেটা করতে হয়, কোনো একটা স্কিমকে ক্লিয়ার করে দেয়, কোনো একটা স্কিমকে ক্লিয়ার করার জন্য সিএলসি ব্যবহার হয়। যদি আমি সিএমএ ব্যবহার করি, সিএমএ মানে হচ্ছে কোনো একটা ভ্যালুকে যদি আমি ফার্স্ট কমপ্লিমেন্ট করি, ওই ফার্স্ট কমপ্লিমেন্ট করার জন্য সিএমএ ব্যবহার হয়। এখানে কি কোনো ধরনের অপারেন্ট আছে? কোনো কিন্তু অপারেন্ট নাই, তাই না? জাস্ট খালি একটা কি ইনস্ট্রাকশন, জি স্যার। ওই ইনস্ট্রাকশনের মাধ্যমে সবকিছু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এরকম যদি থাকে, তাহলে সেই কোডগুলোকে আমরা বলবো কি ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড। আপনাকে আমি পরীক্ষায় এরকম অনেক এক্সাম্পল দিয়ে বলবো যে বলেন তো এটা কোন মুডের মধ্যে পড়ে। আপনারা দেখে সুন্দরভাবে সংজ্ঞার উপর বেসিস করে বুঝে বলবেন যে স্যার এটা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, এটা ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, এভাবে আপনাদেরকে জাস্টিফাই করতে হবে। বুঝা গেছে? এই হচ্ছে অ্যাড্রেসিং মোডের পড়াশোনা। অ্যাড্রেসিং মোডগুলো বুঝছেন না? জি স্যার। এবার চলে যাই আমরা জি স্যার, হ্যাঁ, অল্প একটু একটু বুঝছি স্যার। হ্যাঁ, একটু আপনারা পড়লেই বুঝবেন আবার, হ্যাঁ, কোনো সমস্যা জি নাই, স্যার। অনেক ইজি আছে। আর পরে আপনাদের এখন আমি একটা এক্সাম্পল নিব, দেখবেন যে আরো বুঝবেন, কোনো সমস্যা নেই। স্যার আচ্ছা, এইগুলো, এই স্লাইডগুলো স্যার পিডিএফটা ক্লাসরুমে আপলোড দেওয়া? সব দেওয়া আছে, আপনারা তো ঢোকেন না, প্রতিদিন আমি আপডেট দিই, ঢুকে দেখলেই বুঝবেন। আপনারা ঢুকেন তো পরীক্ষার আগের রাতে, আমরা ওরকম করছি। জি স্যার। ভিডিও গুলোও দেওয়া হয় না স্যার? হ্যাঁ, ভিডিওগুলো দিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু ওই যে আপনাদের শেয়ার নাকি ভিডিও দেখতে খুব কষ্ট হয় প্লাবন স্যারের, প্লাবন স্যার এই জন্য ভিডিও দেখতে কষ্ট হয়, এই জন্য কি দরকার ভিডিও আপলোড দেওয়া, এমবি খরচ করে। আচ্ছা, জি তারপর স্যার। দেখেন এবার আমরা করবো 8085 এর কিছু ইন্টারাপ্ট, কারণ আমরা যতগুলো পিন স্যার রাতের বেলা ভিডিও দিছেন তো স্যার, এই কারণে একটু সমস্যা হয়ে গেছে স্যার। রাতে কতক্ষণ বাইরে থাকবো? আপনি তো দিছেন, আমাকে আপডেট দিছেন মনে হয় রাত 10টার দিকে। আচ্ছা, গ্রামের বাড়ি তো স্যার টেনশন এতক্ষণ বাইরে থাকা যায় না এরপর স্যার। থেকে সকালে দিব, হ্যাঁ, আপনারা রাত সারা রাত ভিডিও ডাউনলোড হ্যাঁ করে স্যার। দেখবেন। আচ্ছা, জি স্যার। তারপর দেখেন জি স্যার। এখন আমরা যতগুলো মাইক্রোপ্রসেসর করবো, মাইক্রোপ্রসেসর কিন্তু অনেক আছে,
8 বিট 16 বিটের মাইক্রোপ্রসেসর আছে, 32 বিটের আছে, 64 বিটের আছে। তো আমরা কিন্তু 8085 এ 8 বিটের মাইক্রোপ্রসেসর করতেছি। আমরা যতগুলো মাইক্রোপ্রসেসর করব সবগুলোর একই কাহিনী। আমরা পিন ডায়াগ্রাম পড়ব, ফাংশনাল ইউনিটগুলো পড়ব, আমরা অ্যাড্রেসিং মোড পড়ব, ইন্টারাপ্ট পড়ব আর ইনস্ট্রাকশন সেট। এই 5টা ক্যাটাগরি আমরা ফুলফিল করব। এর আগে পড়লাম অ্যাড্রেসিং মোড, এবার পড়ব আমরা কি ইন্টারাপ্ট। দেখি একটু, মানে একটা মাইক্রোপ্রসেসর রিসিভ এনি ইন্টারাপ্ট সিগন্যাল ফ্রম পেরিফেরালস। মানে আমরা জানি যে আমাদের মাইক্রোপ্রসেসরগুলো পেরিফেরাল থেকে কোনো ইন্টারাপ্ট পেয়ে থাকে। যেরকম আমরা যখন একটা ল্যাপটপে একটা কাজ করতেছি, আমরা মাউসটা নড়াচড়া করতেছি, এটাও কিন্তু এক ধরনের ইন্টারাপ্ট। কিন্তু কম্পিউটার সিস্টেম এটাকে দ্রুত কন্ট্রোল করে, আমরা বুঝতে পারি না আসলে ইন্টারাপ্ট হচ্ছে না হচ্ছে না। আমরা একটা কিবোর্ড, আমরা একটা কাজ করছি ল্যাপটপে, কিবোর্ডের একটা বাটনটা চেপে দিলাম, কিন্তু এটা দরকার নাই চাপা, তখন কিন্তু ইন্টারাপ্ট হইলো। এটাও কিন্তু এক ধরনের ইন্টারাপ্ট। এগুলো সব অপারেটিং সিস্টেম আমাদের কন্ট্রোল করে থাকে। ওকে, ওটাই বলছে যে পেরিফেরাল ডিভাইস থেকে কোনো ধরনের ইন্টারাপ্ট যখন মাইক্রোপ্রসেসর রিসিভ করে, সেটা প্রথমে ইট স্টপ কারেন্ট it stops the current execution and program control is transferred to be the subroutines by generating all signals, and after executing subroutine by generating red signal, again program control is transferred to main program from where it had stopped. মানে বলতেছে যে আমাদের যখন ইন্টারাপ্টটা আসে, সেটা প্রথমে একটা কল সিগন্যাল জেনারেট করে, কল সিগন্যাল জেনারেট করার পর সেটা একটা সাব রুটিনে পাঠাই। মানে আমাদের যে ইন্টারাপ্টের যে রুটিন থাকে, একটা রুটিন থাকে, ওই রুটিনের মধ্যে ওই ইন্টারাপ্টগুলো যায়। তখন প্রায়োরিটি অনুসারে যেই ইন্টারাপ্টের প্রায়োরিটি বেশি, ওই ইন্টারাপ্টটা আগে কন্ট্রোল করে আমাদের অপারেটিং সিস্টেম। দেন পরবর্তী যার প্রায়োরিটি, এভাবে কন্টিনিউয়াসলি আমরা যে ল্যাপটপে কাজ করি, হাজার হাজার ইন্টারাপ্ট কিন্তু আসতেই থাকে, তাই না? তো ইন্টারাপ্টটা আসার পর এটা অপারেটিং সিস্টেমের কাছে একটা কল সিগন্যাল যায়। অপারেটিং সিস্টেম তখন যদি সিগন্যালটা যদি রিসিভ করে, তাহলে একটা তাকে কি করে, অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে হ্যাঁ আমি আপনার এই ইন্টারাপ্ট সিগন্যালটা রিসিভ করছি, আপনার ইন্টারাপ্ট সিগন্যালটা হচ্ছে এই। তখন সে কম্পিউটার অপারেটিং সিস্টেম কি করে, তাকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায়, হ্যাঁ আপনার ইন্টারাপ্টটা আমার রিসিভ করা হয়েছে। তারপর ওর হিসাবে ওই ইন্টারাপ্টটা কিভাবে কন্ট্রোল করতে হয়, আমার অপারেটিং সিস্টেম সবকিছু বলা আছে, ওভাবে সে ইন্টারাপ্টটা কি করে, কন্ট্রোল করে। ওকে, এ হচ্ছে মোটামুটি ইন্টারাপ্টটা এইভাবে কাজ করে থাকে। এখন এই ইন্টারাপ্ট গুলো অনেক আছে। একটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্টারাপ্ট, তারপর হচ্ছে ভেক্টর এবং নন ভেক্টর ইন্টারাপ্ট, আরেকটা আছে মার্কসেবল এবং নন মার্কসেবল ইন্টারাপ্ট। এই 3 ধরনের ইন্টারাপ্ট আমাদের 8085 মাইক্রোপ্রসেসরে হয়ে থাকে। ওকে, এখন চলে যাই। স্যার, বলেন। আমার নেট একটু চলে গেছিল, তো ইন্টারাপ্টটা একটু আরেকবার বলেন, কাকে বলে? ইন্টারাপ্ট জিনিসটা কি? ইন্টারাপ্ট মনে করেন আপনি একটা কাজ করতেছেন, এই কাজের মধ্যে হুট করে আপনি যেরকম এখন স্যার করে ডাকলেন, এটা একটা ইন্টারাপ্ট হইলো, তাই না? তো কম্পিউটার সিস্টেমে ইন্টারাপ্টটা কি হলো, মনে করেন আমি একটা ল্যাপটপে কাজ করি, কাজ করা অবস্থায় আপনি যে মাউসটা নড়াচড়া করেন, কিবোর্ডের একটা বাটন হুট করে প্রেস করে দিলেন, এটাও কিন্তু ইন্টারাপ্ট হয়। এগুলো কিন্তু অপারেটিং সিস্টেমকে কন্ট্রোল করতে হয়, হ্যান্ডেল করতে হয়, রাইট? এখন কিভাবে হ্যান্ডেল করে? আমাদের বেশিরভাগ ইন্টারাপ্ট গুলো ঘটে কিবোর্ড, মাউস, পেরিফেরাল ডিভাইসের মাধ্যমে। যখন পেরিফেরাল ডিভাইসের মাধ্যমে কোনো একটা ইন্টারাপ্ট অপারেটিং সিস্টেমে যায়, তখন অপারেটিং সিস্টেম ওর আন্ডারে একটা কল সিগন্যাল তৈরি করে। মানে যখন অপারেটিং সিস্টেম এই ইন্টারাপ্টটা পেয়ে থাকে, তখন কল সিগন্যাল তৈরি করে। কল সিগন্যালের কাজ কি? কল সিগন্যাল আমাকে পুনরায় একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে আপনি যে ইন্টারাপ্টটা করলেন, এই ইন্টারাপ্টটা আমি সিগন্যালটা পেয়েছি, তাই এই ইন্টারাপ্টটা কন্ট্রোল করার জন্য আমাকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায়। তখন অ্যাকনোলেজমেন্ট আমি জানতে পারলাম যে অ্যাকনোলেজমেন্টটা আসলে আমার ইন্টারাপ্টটা অপারেটিং সিস্টেম রিসিভ করছে বা মাইক্রোপ্রসেসর রিসিভ করছে। তখন ওই ইন্টারাপ্টের আন্ডারে কিভাবে হ্যান্ডেল করবে ইন্টারাপ্টটা, মাইক্রোপ্রসেসর এগুলো আগে থেকেই সবকিছু বলে দেওয়া থাকে। তখন মাইক্রোপ্রসেসর ওই আন্ডারে কি করে, হ্যান্ডেল করে থাকে ইন্টারাপ্টটা। এভাবে মোটামুটি কাজ করে থাকে। এবং এই যে এখন মনে করেন কম্পিউটারে হাজার হাজার ইন্টারাপ্ট কিন্তু চলে আসতেছে, তাহলে এই ইন্টারাপ্ট গুলো কিভাবে ও হ্যান্ডেল করে, এই জন্য একটা রুটিন থাকে, সাব রুটিন। হ্যাঁ, ওই রুটিনে একটা রুটিন টেবিল থাকে, ওই টেবিলে সকল ইন্টারাপ্ট গুলো সিরিয়ালি ভাবে থাকে। কি অনুসারে? তাদের প্রায়োরিটি অনুসারে থাকে। যার প্রায়োরিটি সব থেকে বেশি, ও আগে ইন্টারাপ্টটা কন্ট্রোল হয়, তারপর পরবর্তী, এভাবে কন্টিনিউয়াসলি মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট গুলোকে কন্ট্রোল করতে থাকে। বুঝা গেছে? জি স্যার।
জি স্যার। এবার আমরা চলে যাই 3 ধরনের ইন্টারাপ্টের মধ্যে। প্রথমে আমরা দেখব হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্টারাপ্ট। এখন দেখি হার্ডওয়্যার ইন্টারাপ্ট। মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট সিগন্যাল রিসিভ করলো। যদি কোনো পিনের মাধ্যমে ইন্টারাপ্ট সিগন্যাল রিসিভ করে, পিন বলতে আমরা জানি 8085 মাইক্রোপ্রসেসরে 40টা পিন। তাহলে এই পিনগুলোতে কি কারা কানেক্টেড থাকে? কোনো ডিভাইস, কোনো কিবোর্ড, কোনো মাউস অথবা কোনো ধরনের আদার্স তার ওয়্যার, এগুলো তো কানেক্টেড থাকে পিনগুলোতে, তাই না? একটা মাইক্রোপ্রসেসর যখন আমরা কানেক্ট দিই, ওই যে অর্ডিনো অথবা আমরা অর্ডিনো যে উনো বোর্ডটাতে যখন কানেক্ট দিই, দেখবেন যখন 40টা পিন থাকে, ওই পিনগুলোতে আমি যদি কোনো মাউসের কানেক্ট দিই, তাহলে পিনগুলোর সাথে সংযোগ দিই। তাহলে এই পিনগুলোর মাধ্যমে কোনো ধরনের পিনগুলোতে যুক্ত থাকা যে ডিভাইসগুলো আছে, এদের মাধ্যমে কোনো ধরনের যদি ইন্টারাপ্ট হয়, এগুলোকে আমরা বলবো হার্ডওয়্যার ইন্টারাপ্ট। বলে দিচ্ছি এখানে পিনের মাধ্যমে কোনো ধরনের যদি ইন্টারাপ্ট হয়, তাহলে পিনের মাধ্যমে তো কোনো ধরনের ইন্টারাপ্ট কখনো হবে না। ওই পিনের সাথে যারা কানেক্টেড থাকবে, ওরা যদি কোনো ধরনের ইন্টারাপ্ট ঘটায়, তাদেরকে আমরা কি বলবো? হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলবো। আর সফটওয়্যার ইন্টারাপ্ট আমরা জানি যে সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে আমরা যে কম্পিউটারে যেসব সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়া থাকে, এই সফটওয়্যারগুলোর মধ্যে আমরা অনেক ইনস্ট্রাকশন অনেক সময় করি। মনে করুন আপনাকে এখন আমি বললাম অ্যাড একটা ইনস্ট্রাকশন যোগ করতে বললাম দুইটা ভ্যালু, তো এখানে কিন্তু কোনো ধরনের ভুল আসতে পারে। তাই এই কন্ট্রোলগুলো করে সফটওয়্যার ইন্টারাপ্ট। ওকে, এখন 8085 এর হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে এই কয়টা, আর সফটওয়্যার ইন্টারাপ্ট আছে এই কয়টা। টোটাল 8টা সফটওয়্যার ইন্টারাপ্ট, আর এই 3, 4টা 5, 6টা হচ্ছে আমাদের কি হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এগুলো আপনাদের কোর্সিং আসতে পারে। একটা সফটওয়্যার ইন্টারাপ্টটা বুঝি না একটু স্যার। আচ্ছা, সফটওয়্যার ইন্টারাপ্ট কেমন? মনে করেন আপনি আপনাকে বললাম দুইটা সংখ্যা যোগ করেন, বা আমি বললাম দুইটা সংখ্যা ভাগ করেন। আমি সংখ্যা দুইটা দিলাম 0/12, তাহলে এটা কি সংখ্যা দুইটা ভাগ হবে? এটা অসংজ্ঞায়িত। তাহলে এখানে একটা কিন্তু ইন্টারাপ্ট চলে আসছে। জি স্যার। তাহলে এই ইন্টারাপ্টটা কন্ট্রোল করতে হবে না? মেসেজের মতো স্যার। হ্যাঁ, তাহলে এই ইন্টারাপ্টটা কিন্তু কন্ট্রোল করে, অপারেটিং সিস্টেম হোক, মাইক্রোপ্রসেসর হোক, এটা যে অসংজ্ঞায়িত আসলো, এটা কিন্তু কন্ট্রোল করে। এটা কিভাবে কন্ট্রোল করে? ওখানে আগে থেকে ইনস্ট্রাকশনটা বলে দেওয়া থাকে, রাইট? এই যদি এরকম টাইপের কোনো ধরনের ইনস্ট্রাকশন কন্ট্রোল করে থাকে, এগুলো হয় সব সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল হয়, তাহলে ওগুলোকে আমরা বলবো সফটওয়্যার ইন্টারাপ্ট। বুঝা গেছে? এখানে আমাদের 8085 মাইক্রোপ্রসেসরে সফটওয়্যার ইন্টারাপ্ট টোটাল 8টা, RST 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। ওকে, এবার চলে যায় ভেক্টর ইন্টারাপ্ট অথবা নন ভেক্টর। এখানে বলতেছে যে আমাদের যদি ভেক্টর ইন্টারাপ্ট হয়, তাহলে ইন্টারাপ্টের যে অ্যাড্রেসটা, মানে আমাদের তো আমরা জানি যে আমাদের যখন কোনো ইন্টারাপ্ট হয়, ইন্টারাপ্ট গুলো কিন্তু এক ধরনের ইনপুট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বল দোস্ত। কি রে, নামের পাশে তো রোল ঠোলো দেওয়া। তিশা আমার তো আমি লিখে দিলাম। এটাই ভালো, এটাই করতে হবে সুন্দর। ভাই তাহলে চিনতে পারবে, স্যারও বুঝতে পারবে। হ্যাঁ, আমার নামটাও তাহলে এডিট করা লাগবে। সবই এই এডিটের খেলা তামিম মামা। মুস্তফা কেডারে? এটা ওই যে বড় ভাই, কোনটা? চিনিস নাই? আরে ইয়া নাম আর কি, আরে তামিম মুস্তফা হচ্ছে যে 49 বিতে রিয়া। এটা কে? রিয়া? রিয়া। আরে রিয়া হলো actress। আরে না, রিয়া না। আর বড়, এটা 48 এর আমাদের ব্যাচের। এটা হচ্ছে ইয়া ভাই। আমি ওটা দিই আবার কারণ বেশি যখন ফটোকপি করি, বেশি বুঝছ না। পজিটিভ রিপোর্টটা এ হোক রিপ্লাই দিতে তাহলে বোঝা যাচ্ছে। এটা তো আমার ডক্টর। আরে উনি হচ্ছে, আরে নাম ভুলে গেছি। এইজন্য আমি ফটোকপিটা যে শামসুদ্দোহা নাকি? হ্যাঁ, শামসুদ্দোহা ভাই। উনি। আরে ওইটা রিয়া। আরে কালকে রিয়া রে রিয়া ভাই, আমি বললো। তামিম মুস্তফা রিয়ার 45 রোল নাম্বার, এটা 40। রিয়ার ভাইয়ের নাম। ওর ভাই আমি যাচ্ছি। হ্যাঁ, এই যে আমি ক্লাস নেওয়া শেষ করি। ওর ভাই ক্লাস 5 এ না 7 এ পড়ে। ও রিয়ার ভাই 5 এ। তিশা কোথায়? তিশা তুই আসিস? তিশারে যা বাড়ি যায় বিচ্চা মুনতাহা। তিশা নাই বাড়িতে। না, ওকে তাহলে দেখতেছি চিল্লাস বাট কেন? কথা যাও। শোনা যাচ্ছে না। আরে ওকে দেখা ওই যে যাচ্ছে বাট ওর কথা শোনা যাচ্ছে না। মিউট ওই যে আনমিউট করা। মিট করে দাও। করি। ভাই আপনি আসছেন তো? আমার মনটা করে তিশা হাসপাতালে? ক্লাস হ্যাঁ, আমি অ্যাটেন্ড করে যাচ্ছি, অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য কাজ কাম তিশা ঘুমায়। তিশা কিন্তু তখন কইছিলাম আমি ঘুমাইতে যাই। হ্যাঁ। ও ক্লাসে ইয়া করে ঘুমায়। ওটা কি? শেষ করি, এদিক দেখেন।
হ্যালো, হ্যাঁ এটা হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট। হ্যাঁ, বাইরে ঝড় হইতেছে বুঝছিস? তাহলে দুই ধরনের ইন্টারাপ্ট হয়, একটা ভেক্টর আর একটা নন ভেক্টর। তো ভেক্টর ইন্টারাপ্টটা কি? এখানে ইন্টারাপ্ট অ্যাড্রেস গুলো যে আছে, এই অ্যাড্রেস গুলো প্রসেসরের জানা থাকবে, প্রসেসরের জানা থাকবে আগে থেকে। মানে কিছু কিছু ডিরেক্টলি ইন্টারাপ্ট আছে, যেরকম আমি যদি 0 কে 12 দ্বারা ভাগ করি, এটা যে অসংজ্ঞায়িত, এগুলো কিছু নোন ইন্টারাপ্ট প্রসেসরকে আগে থেকে বলে দেওয়া থাকে যে আপনার যদি এরকম